নমস্কার, কেমন আছেন সবাই? আমি ধীরাজ মণ্ডল, ফাউন্ডার দীপান্তি ওয়েলথ ম্যানেজমেন্ট। আজকের ভিডিওতে আমি আলোচনা করব স্টক অ্যানালিসিস নিয়ে। একটা কোম্পানির শেয়ার কিভাবে আপনি দেখবেন, অ্যানালিসিস করবেন, বিজনেস অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং টেকনিক্যাল অ্যানালিসিস করার পর এই কোম্পানিতে আপনি কিভাবে ইনভেস্ট করবেন বা এই কোম্পানির হেলথ চেক আপ কীভাবে করবেন, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব এবং সম্পূর্ণ শেখার পরে একটা ডিসিশানে আসব এই কোম্পানিতে ইনভেস্ট করা যায় কি যায় না। চলুন শুরু করা যাক। হাই, আই ওয়েলকাম টু অল অফ ইউ টু দিস সেশন অফ স্টক অ্যানালিসিস। আজকের ভিডিওতে আমরা অ্যানালিসিস করব পিরামল এন্টারপ্রাইজ লিমিটেড কোম্পানি সম্বন্ধে। এই ভিডিওটা আমি ডেডিকেট করছি আমার ভিউয়ার মিস্টার শিব শঙ্কর মাইতিকে, বিকজ স্যার আপনি এই নিয়ে দ্বিতীয়বার এখানে কমেন্ট করেছেন আমার ভিডিওতে পিএল নিয়ে আলোচনা করলে ভালো হয়। তো আপনার এই রিকোয়েস্ট আমি অ্যাকচুয়ালি বিজি টাইম থেকে বের করে আমি এই কোম্পানি সম্বন্ধে অ্যানালিসিস করলাম এবং ডিটেল অ্যানালিসিস আমার ভিডিও আছে, সেটাও আপনারা দেখতে পারেন প্লেলিস্টে গিয়ে। তো এখানে আজকের আলোচনা হচ্ছে পিইএল, পিরামল এন্টারপ্রাইজ লিমিটেড। সো পিরামল এন্টারপ্রাইজ লিমিটেড কোম্পানি সম্বন্ধে আমরা আজকে জানব। কোম্পানির দেখতে পাচ্ছেন চেয়ারপারসন মিস্টার অজয় পিরামল, ইনি পিরামল গ্রুপের চেয়ারপারসন এবং যে ইউনাইটেড আরব এমিরেটস তার যে ডেপুটি প্রাইম মিনিস্টার অ্যান্ড মিনিস্টার অফ ফাইন্যান্স শেখ মাকতুম বিন মোহাম্মদ বিন রাশিদ আল মকতুম। তো এই ধরনের একটা বড় পার্সোনালিটির সঙ্গে মিট করা এবং কোনো একটা পলিসি নিয়ে ডিসকাস করা, ফাইন্যান্স মিনিস্টার অফ ইন্ডিয়া এখানে তার সাথে মিট করা, এগুলো এটা সম্ভব যদি কোম্পানির ম্যানেজমেন্ট বা কোম্পানির চেয়ারপারসন তাদের একটা ক্যাপাবিলিটি বা সেই রিস্ক থাকে। দেখতে পাচ্ছেন এটা কারেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দ্রৌপদী মুর্মু ম্যাডামের সাথে দেখা করেছেন। তো এখানে বিভিন্ন রকম পলিসি নিয়ে কোম্পানি আলোচনা করার মতো যোগ্যতা বা ক্ষমতা রাখেন। তো এটা ভাইস চেয়ারপারসন ডক্টর স্বাতি পিরামল, তো এখানে এই সমস্ত কোম্পানিগুলো এর গভর্নমেন্টের সঙ্গে, পলিসি মেকারের সঙ্গে ওঠা বসা করার ক্ষমতা এই কোম্পানির মালিকের আছে, সেটা বোঝা যাচ্ছে। এখানে দেখুন কোম্পানির বিজনেস সম্বন্ধে। কোম্পানির 2021 সালে একটা ডিমার্জ হয়। এর আগে কোম্পানি টোটালি একটা কোম্পানি ছিল যেখানে ফার্মা 45% রেভিনিউ অ্যান্ড 55% রেভিনিউ ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে আসতো। কোম্পানির এখানে দেখতে পাচ্ছেন, এখানে পিরামল ক্যাপিটাল অ্যান্ড হাউজিং ফাইন্যান্স লিমিটেড, দেন পিআইসিএল ইনভেস্ট এনবিএফসি, এটা 100% কোম্পানির মালিকানায়, দেন শ্রীরাম ক্যাপিটাল 20%, শ্রীরাম সিটি ইউনিয়ন ফাইন্যান্স 10%। তো এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে। এবং কোম্পানির কিছু ফার্মার সেক্টরের মধ্যে যে সমস্ত অ্যালোকেশন আছে সেগুলো এখানে কিন্তু চার্টের মাধ্যমে, টেবিলের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রি করে দেখানো হয়েছে। ডিমার্জার হওয়ার পরে কোম্পানি এই মুহূর্তে দুটো আলাদা আলাদা এন্টিটি হয়ে যায়, যেখানে একটা পার্ট হয়ে যায় পিরামল এন্টারপ্রাইজ লিমিটেড আর দ্বিতীয় পার্ট হচ্ছে পিরামল ফার্মা লিমিটেড। আপনার অ্যাকাউন্টে যদি একটা পিরামল এন্টারপ্রাইজ লিমিটেডের শেয়ার থাকতো, দেখুন এখন এই মুহূর্তে 2021 আগে, তাহলে এই মুহূর্তে আপনার কাছে 4টে পিরামল ফার্মা লিমিটেডের শেয়ার হয়তো রিফ্লেক্ট করছে। তো এটা কোম্পানি সম্বন্ধে। এবং সবচেয়ে মজার বিষয় হলো এই যে এই কোম্পানি একটা এক্সিকিউশন স্টেটে বা একটা বিজনেস এক্সপানশনের মডেলের মধ্যে আছে। এই মুহূর্তে পিরামল এন্টারপ্রাইজ রিটেল লেন্ডিংয়ে বেশি ফোকাস করছে, হোলসেল লেন্ডিং থেকে রিটেল লেন্ডিংয়ের দিকে এটা এগোনোর প্রবণতা বেশি, তাতে রিস্ক ম্যানেজমেন্ট বেশি হয়। তাছাড়া অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট সার্ভিসের মধ্যে আছে আর বিভিন্ন রকম বড় বড় ইনভেস্টমেন্ট কোম্পানি কিন্তু সেই সমস্ত সার্ভিসের মধ্যে কোম্পানিকে দেখা যায়। পিরামল ফার্মা লিমিটেড যদিও এই পার্টিকুলার ভিডিওর বক্তব্য নয়, তবু জেনে রাখুন এরা সিডিএমও, দ্যাট ইজ কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন আন্ডারে কাজ করে, অর্গানাইজেশনের উপরে, সিডিএমওর উপরে কাজ করে। কমপ্লেক্স হসপিটাল জেনেরিক্স, ইন্ডিয়া কনজিউমার হেলথ কেয়ার অ্যান্ড অপথালমোলজি, মানে এখানে কোম্পানি যে চোখের যে সমস্ত প্রবলেম সেগুলোর উপরেও কিন্তু কাজ করছে, যে অপথালমোলজি হচ্ছে আই রিলেটেড যে প্রবলেমগুলো। তো কোম্পানির রেভিনিউ ব্রেকডাউন দেখুন, এখানে পিএল যে রেভিনিউ মেন কোম্পানি তার হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে আছে 55% রেভিনিউ এবং ফার্মাসি থেকে আসে 45% রেভিনিউ।
হোলসেল লেন্ডিং আর রিটেল লেন্ডিংয়ের মধ্যে যদি বলি 66% হোলসেল লেন্ডিং আর রিটেল লেন্ডিং আছে 34%। এটা শিফট করা হচ্ছে হোলসেল থেকে রিটেলের গ্রাজুয়ালি। সিডিএমও থেকে কোম্পানির বিজনেস আছে 62%, কমপ্লেক্স হসপিটাল জেনেরিক্স থেকে আছে 29%, আর ইন্ডিয়া কনজিউমার হেলথ কেয়ার থেকে আছে 9%। ফার্মা রেভিনিউ যদি আমি বলি তাহলে 62% রেভিনিউ আসে ডোমেস্টিক সার্কেল থেকে এবং ইন্টারন্যাশনাল থেকে 38%। দিস ইনফরমেশন কালেক্টেড ফ্রম investidna.in। এখানে কোম্পানির রেভিনিউ ব্রেকআপ দেখানো হয়েছে সেই সময় 2022-23-এর। এটা এতটা ইম্পর্টেন্ট নয়। এখানে কোম্পানির যে ডিমার্জ হওয়ার কারণ হচ্ছে আলাদা আলাদা বিজনেস সেক্টরে ফোকাস যাতে বেশি ভালো করে হয়, তার জন্যই কিন্তু এই ডিমার্জার আমরা দেখতে পাই। এবং কোম্পানির ডিমার্জ হওয়ার পরে বিজনেসের যে ভাগ, সেখানে একটা সাইড ফার্মা সেক্টরের মধ্যে এই প্রোডাক্টগুলো আমরা দেখতে পাই, ল্যাক্টোমাল ক্যালামাইন, দেন আইনো, দ্যাট ইজ ইয়োর কন্ট্রাসেপটিভ ডিভাইস, ইয়োর পিল, দেন ইয়োর স্যারিডন, যেটা হেডেকের কাজ করে, আর হচ্ছে এটা হচ্ছে গ্যাস, কোনো রকম কোনো হজমের যেটা বলে ডাইজেশনের কাজ করে, পলিক্রোল। তো এগুলো কিন্তু আমরা দেখতে পাই কোম্পানির। যদি আমরা এখানে কোম্পানির যে মেন বিজনেসে এখানে যদি চলে যাই ওয়েবসাইটে, তাহলে পিপিএলে গিয়ে আমরা এখানে কিন্তু পরপর বিজনেসগুলো দেখতে পাই। যে কনজিউমার হেলথ কেয়ার আছে সেখানে আরও নো মোর করুন, দেখুন এখানে মোনাল ঠাকুর, এখানে অনেক অ্যাড আমরা দেখুন, যিশু সেনগুপ্ত, তো এখানে কিন্তু অ্যাড দিচ্ছে, এই অ্যাডগুলো কিন্তু আমরা দেখতে পাই। তো এগুলো কোম্পানির এই পার্টিকুলার প্রোডাক্ট আমরা কিন্তু কোনো না কোনো জায়গায় ইউজ করি, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। এখানে দেখুন অ্যাডগুলোর মাধ্যমে করিনা কাপুরের অ্যাড, যিশু সেনগুপ্ত, দেখুন এখানে একটা অ্যান্টাসিড ব্র্যান্ড, হ্যাঁ, ল্যাক্টোক্লামাইন। তো এই সমস্তগুলো হচ্ছে ফার্মার মধ্যে, এটা কিন্তু মেন ফাইন্যান্সের মধ্যে আসছে না। ফাইন্যান্সের মধ্যে যদি আমরা দেখি তাহলে আমরা এখানে যাব কোম্পানির গিয়ে ফাইন্যান্সের মধ্যে এন্টারপ্রাইজ লিমিটেডে এখানে যাব, গিয়ে এখানে আমরা এক্সট্রা করে এখানে রিডিং করে আমরা কিন্তু বুঝতে পারবো যে কোম্পানি কী ধরনের বিজনেসের মধ্যে এই মুহূর্তে আছে। মেনলি লেন্ডিং বিজনেসের মধ্যে কোম্পানি আছে। তো আশা করি কোম্পানির বিজনেস সম্বন্ধে একটু ধারণা পাওয়া গেছে। এবং 2021 সালে সেপ্টেম্বর মাসের যে নিউজ আমরা দেখেছিলাম, DHFL এর অ্যাকুইজিশন, 34,250 কোটি টাকার অ্যাকুইজিশন পিরামল গ্রুপ দ্বারা, সেটা একটা হিউজ একটা রেডিমেড কোম্পানি কিন্তু পিরামল গ্রুপ অ্যাকোয়ার করে। ওভারভিউ এখানটাকে ভিডিওটাকে পজ করে আপনারা এখানে পড়তে পারেন। স্পেশালি প্রোডাক্ট সেগমেন্ট দেখলেন, ফার্মা সলিউশন, ক্রিটিক্যাল কেয়ার, কনজিউমার প্রোডাক্ট, ফাইটো মেডিসিন, এগুলো ফার্মার মধ্যে আসছে। বাট ফাইন্যান্সিয়াল সার্ভিস যেহেতু আলোচনা করছে, এটা পিরামল ক্যাপিটাল অ্যান্ড হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইন্ডিয়া রিসার্চেন্স ফান্ড, এগুলো কোম্পানির কিন্তু সার্ভিস এরিয়া। মাইলস্টোন দেখুন 1980 সাল থেকে 2025 সাল পর্যন্ত যা যা কোম্পানি অ্যাচিভ করেছে সেগুলো কিন্তু এই ভিডিওটা পজ করে এখান থেকে দেখা যেতে পারে, বা আমার মেন ভিডিও যেটা ইংলিশে সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন। ডিটেল 1 ঘন্টার লেকচার আছে ওটা, তো আপনারা ওটা অবশ্যই দেখবেন, তাহলে আরও ডিটেলসে আপনারা এখান থেকে নলেজ অ্যাকোয়ার করতে পারেন। যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে ভিডিওটা আপনি শুধুমাত্র 10 মিনিটের ভিডিওটা আপনারা দেখতে পারেন এখান থেকে। অ্যাওয়ার্ড অ্যান্ড রেকগনাইজেশনে ফাইন্যান্সিয়াল সার্ভিস ফার্মাতে যে অ্যাওয়ার্ডগুলো কোম্পানি এখানে অ্যাচিভ করেছে সেগুলো এখানে এভরিথিং ইট ইস রিটেন হিয়ার। বিজনেস অ্যাজ এ বিজনেস কোম্পানির ডাইভার্সিফাইড বিজনেস মডেল আমরা দেখতে পাই, কারণ মানে একটা ডিমার্জার হওয়ার পরে একটা ফোকাসড ওরিয়েন্টেড বিজনেস এখানে আমরা দেখি। এখানে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং রিটেল লেন্ডিংয়ের উপরে কোম্পানি ফোকাস করছে এই মুহূর্তে, গ্রেটার ক্যাপিটাল এফিসিয়েন্সি। তো স্ট্রং প্রোমোটার গ্রুপ, এখানে যে অজয় পিরামল আছে প্রোমোটার গ্রুপ, তার কিন্তু একটা ক্রেডিবল বিজনেস লিগাসি আছে এবং একটা হিউজ একটা ক্যাপিটাল একটা এক্সপানশন বিজনেস আমরা দেখতে পাচ্ছি। ওয়েল ক্যাপিটালাইজড ব্যালেন্স শিট, দেন DHFL অ্যাকুইজিশন, রিটেল লেন্ডিং এক্সপানশন, এখানে ব্যালেন্স শিটটা ক্যাপিটাল এডুকেশন রেশিও 25% আমরা দেখতে পাই এই মুহূর্তে। এবং DHFL এর যে অ্যাকুইজিশন হয়েছে সেখানে একটা রেডিমেড রিটেল লেন্ডিং প্ল্যাটফর্ম পেয়ে গেছি আমরা, যেখানে কি ব্রাঞ্চ নেটওয়ার্ক, কাস্টমার বেস, এগুলো একটা কোম্পানি অটোমেটিক্যালি আপনি ধরে নিন আপনি একটা রেডিমেড একটা ঘর পেয়ে গেছেন, সেখানে আপনার সমস্ত এসি, টিভি, ফ্রিজ সব কিছু সব সেট আপ করা আছে। তো এই সমস্ত জায়গায় কিন্তু একটা বেনিফিট পাওয়া যায়। আপনি যদি নিজে ঘরটা করতেন তাহলে আপনাকে ইট বালি সিমেন্ট নিয়ে সেটা কমপ্লিটলি স্ট্রাকচার কমপ্লিট করার পরে ঘরটা সাজানো, পেইন্ট করা, তো এটা কিন্তু দরকার হয় না। এখানে DHFL এর একটা রেডিমেড একটা প্ল্যাটফর্ম কিন্তু অ্যাকুইজিশন করার পরে কিন্তু কোম্পানির এখানে একটা রিটেল সেগমেন্টে বিজনেস কিন্তু আরও বেশি এক্সপান্ড করার জন্য খুব সময়টা কম লেগে গেল। তো এখানে দেখুন নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে ফোকাস অন টেকনোলজি ড্রিভেন লেন্ডিং। এখানে টেকনোলজিকে কাজে লাগিয়ে কিভাবে আমরা লেন্ডিংটাকে আরও বাড়াতে পারি, বিজনেসটাকে আরও বাড়াতে পারি, সেটার উপরে কোম্পানি ফোকাস করছে। অল্টারনেটিভ অ্যাসেট ম্যানেজমেন্ট আর্মে যদি দেখি তাহলে পিরামল অল্টারনেটিভস ম্যানেজ করছে তারা হাই ইল্ড প্রাইভেট ক্রেডিট অ্যান্ড রিটেল স্টেট ফোকাসড ফান্ড অ্যাডিং এ ফি বেসড ইনকাম মডেল। একটা ভালো ফি এখানে কালেক্ট করা হচ্ছে এই সমস্ত যারা অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের দিকে এগোতে চায়, হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজুয়াল যারা এগোতে চায় তাদের জন্য। রিডাকশান অফ হোলসেল এক্সপোজার, যে হোলসেল লেন্ডিং সেটা কিন্তু রিস্কি হয়, তো তার রেসপেক্টে যদি আমরা রিটেল লেন্ডিংয়ে যাই তাহলে সেটা রিস্কটাকে ডাইভার্সিফাই হয়ে যায়, ছোটো ছোটো আকারে লোন চলে যায় পিপল অফ ইন্ডিয়ার কাছে।
এবং রেগুলেটরি কমপ্লায়েন্স অ্যান্ড গভর্নেন্সে কোম্পানি কিন্তু একটা ট্রান্সপারেন্সি তৈরি করছে, কয়েকটা কমিটি তৈরি করেছে, তার জন্য কিন্তু কোম্পানির এখানে একটা গভর্নেন্স প্যারামিটারের একটা পজিটিভ আউটলুক দেখতে পাচ্ছি। বাট নেগেটিভ কিছু অ্যাজ এন্টারপ্রাইজ কিছু নেগেটিভ পয়েন্টও আছে, যেখানে লিগাসি হোলসেল লেন্ডিং রিস্ক, এখানে এখনও পর্যন্ত যে হোলসেল লেন্ডিং 66%, সেটা কিন্তু খুব একটা ভালো সাইন নয়। এখানে কোম্পানির কিন্তু একটা সেক্টর ডিগ্রোথ আমরা দেখতে পাচ্ছি, বাট এখানে এই যে হোলসেল লেন্ডিং রিস্ক এটাকে মিটিগেট করা কোম্পানিকে খুবই মানে এই মুহূর্তে মেন কনসার্ন, তো এটা একটা নেগেটিভ পয়েন্ট। ডিএইচএফএল ইন্টিগ্রেশন চ্যালেঞ্জ, যে ডিএইচএফএল কোম্পানিটা ছিল সেটা ইন্টিগ্রেট করার পরে, তাকে অ্যাকোয়ার্ড করার পরে কোম্পানির কিন্তু যে একটা এক্সিকিউশন অ্যান্ড অপারেশন চ্যালেঞ্জ এবং যে আইএনপিএ যেটা হয়ে গেছে, সেগুলো কিন্তু একটা বিরাট একটা নেগেটিভ পয়েন্ট, এটাকে ফোকাস করতে হবে। এবং ইন্টেন্স কম্পিটিশান আমরা দেখতে পাচ্ছি এইচডিএফসি ব্যাঙ্ক, বাজাজ ফাইন্যান্স, এই ধরনের যে কোম্পানি, বাজাজ ফিনসার্ভ, বাজাজ ফাইন্যান্স, জিও ফাইন্যান্সিয়াল নতুন প্লেয়ার যেটা লার্জ ক্যাপ কোম্পানি হিসেবে চলে এসেছে এই মার্কেটে, চোলামণ্ডলম, শ্রীরাম ফাইন্যান্স, এইচডিএফসি, এএমসি, তো এই সমস্ত কোম্পানির সঙ্গে একটা ডাইরেক্ট একটা কম্পিটিশান আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই কোম্পানির, যেটা একটা নেগেটিভ সাইন। কারণ রিলায়েন্সের হচ্ছে জিও ফাইন্যান্স, বাজাজ ফাইন্যান্সের একটা বিরাট একটা বড় একটা ব্যালেন্স বুক বা সমস্ত বিজনেস কীভাবে অপারেট করছে সেটা তো আমরা জানি। তো এটা বিরাট একটা নেগেটিভ পয়েন্ট যে কম্পিটিশান ভেরি হাই, এখানে কিন্তু খুবই ফোকাস ওরিয়েন্টেড কাজ করতে হবে যাতে এই কম্পিটিশানটাকে মাথায় রেখে মানে লোন বুকটাকে বাড়ানো যায়। তাছাড়া আরও দেখতে পাই আমরা হাই ক্রেডিট রিস্ক প্রোফাইল, এই কোম্পানির যে ডাইভার্সিফিকেশন থাকা সত্ত্বেও যে ক্রেডিট এক্সপোজার যেটা, সেটা লোয়ার ইনকাম গ্রুপ এবং রিয়েল এস্টেটের মধ্যে, যেটা একটা রিস্কি, কারণ এখানে কিন্তু লোয়ার ইনকাম গ্রুপের থেকে ইএমআই বা এই সমস্ত লোন বুকটাকে স্ট্রং করা, এটা একটা সবসময় একটা রিস্কি জোনের মধ্যে থাকে। কারণ অনেক সময় উইদাউট ডকুমেন্টস বা যেটা হচ্ছে উইদাউট স্যালারিড পার্সন কোনো লাইফের রিস্ক তাদের সবসময় থাকে, হ্যাজার্ডের জায়গায় তারা কাজ করে, সেখানে একটা রিস্ক সবসময় কিন্তু থাকবে। ভোলাটাইল প্রফিটেবিলিটি, দ্য কোম্পানি আর্নিং রিমেইনস ভোলাটাইল, কখনো পজিটিভে চলে যাচ্ছে প্রফিট, কখনো নেগেটিভে চলে যাচ্ছে। দেখুন কোয়ার্টারলি রেজাল্টে দেখুন -3,335 কোটি থেকে পজিটিভে 116 কোটি, তো এগুলো অ্যাকচুয়ালি কোম্পানির কিন্তু প্রফিটেবিলিটিতে কখনো পজিটিভ, কখনো নেগেটিভ, কখনো পজিটিভ, কখনো নেগেটিভ, এটা একটা ভোলাটাইল একটা নেচার, যে কখনো মাইনাসে চলে যাচ্ছে, কখনো প্লাসে চলে যাচ্ছে। এই ধরনের ভোলাটাইল কোম্পানি কখনো এখান থেকে একটা এক্সপেক্টেড রিটার্ন বা লং টার্ম গ্রোথ আমরা দেখতে পাই না। হয়তো কোম্পানি শেয়ার প্রাইস 2000 টাকা গিয়ে ছুঁয়ে যাবে, বাট আবার আমি যদি এটাকে খেয়াল না করি, সেই শেয়ারটা এসে আবার 1000 টাকায় চলে আসবে। সুতরাং এটা সবসময় ওয়েট অ্যান্ড ওয়ার্স বা সবসময় একটা অবজারভেশনের মধ্যে রাখার মতো কোম্পানি, এটা বাই অ্যান্ড ফরগেট মোডে এই কোম্পানিতে ইনভেস্ট করা যাবে না। লিমিটেড প্রেজেন্স ইন অ্যাসেট লাইট বিজনেস মডেল, তো কম্পেয়ার টু পিয়ার গ্রুপ এখানে কিন্তু আমরা দেখতে পাই যে একটা লিমিটেড প্রেজেন্স অ্যাসেট লাইট বিজনেস মডেল আমরা এখানে দেখতে পাই এর পিয়ার গ্রুপের সঙ্গে। এবং ডিলেড স্কেলিং অ্যান্ড রিটেল লেন্ডিং, যে রিটেল লেন্ডিং যেটা হচ্ছে ভেরি স্লো প্রসেস, যেখানে এবং ক্রস সেলিং সেই লেভেলে হচ্ছে না, সুতরাং এখানে একটা নেগেটিভ পয়েন্ট আমরা দেখতে পাই। এবং যে ডিএইচএফএল ব্র্যান্ড, তার যে একটা পারসেপশন ছিল, লিগাসি পারসেপশন ইস্যু, মানে কোম্পানি তো একটা ফ্রড কেসের মধ্যে ছিল, সেই সময় একটা কোর্ট কেস ছিল, সেই জায়গাটা থেকে এই কোম্পানির যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছে, সেই কোম্পানিকে অ্যাকোয়ার করা হয়েছে পিরামল গ্রুপ দ্বারা, সেটা একটা কিন্তু নেগেটিভ সাইন হিসাবে কাজ করছে। এই জায়গাটায় আরও বেশি কোম্পানিকে ইমপ্রুভ করতে হবে। এখানে ইন্ডাস্ট্রি ওভারভিউ এর পজিটিভ আর নেগেটিভ পয়েন্ট থেকে আমরা যদি ডিসকাস করি, তাহলে রিটেল এনবিএফসি ইন্ডাস্ট্রি টেলউইন্ডস, এখানে যে পজিটিভ যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে এনবিএফসি সেক্টর একটা গ্রোয়িং সেক্টর, সেখানে সবসময় টাকা দরকার হবে সাধারণ মানুষের কাজ বিজনেস করার জন্য। এখানে স্পেশালি যদি টিয়ার 2 টিয়ার 3 সিটিতে বেশি ফোকাস করা যায়, তাহলে এই ব্যালেন্স বুকটা, লোন বুকটা বাড়ে, তো সেই দিকে ফোকাস করলে এই পার্টিকুলার কোম্পানি কিন্তু উন্নতি অনিবার্য। এখানে যে পিরামল এন্টারপ্রাইজের যে ডিএইচএফএল রিটেল লেন্ডিং প্ল্যাটফর্ম আছে, সেটা একটা বিরাট বড় বেনিফিট, একটা রেডিমেড একটা প্ল্যাটফর্ম পেয়েছি। এবং গভর্নমেন্টের যে পুশ আছে না, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন মানে করতে হবে বা বিজনেস আরও বাড়াতে হবে, মানুষকে আরও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে গেলে তার যাতে সে যেন কোনো একটা বিজনেস করে একটা উন্নতি করতে পারে, তাহলে সেখানে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন গভর্নমেন্টের একটা পুশ সবসময় আছে। রেগুলেটরি অ্যান্ড পলিসি সাপোর্ট হাউজিং ফাইন্যান্স, এই যে অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, হাউজিং ফাইন্যান্স, এই সমস্ত এই সমস্ত পলিসিগুলো, এগুলো কিন্তু এই কোম্পানির গ্রোথের জন্য একটা ভালো সাইন। তো গভর্নমেন্টের যেহেতু একটা পুশ আছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে, সেহেতু কোম্পানি কিন্তু একটা গ্রোথ ট্রাজেক্টরিতেই আছে। এছাড়া অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট যে ফান্ডগুলো, সেগুলো কিন্তু রাইজ করছে ধীরে ধীরে, যে এইচএনআই ক্যাটাগরি, যারা হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজুয়াল এবং ইনস্টিটিউশন, তারা কিন্তু এই ধরনের বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট, সেগুলোই কিন্তু এগিয়ে আসছে। সুতরাং এখানে কোম্পানির কিছু একটা বেনিফিট অবশ্যই থাকবে, কারণ এখানে একটা কোম্পানির নিশ আছে।
শিফট টু হোলসেল অ্যান্ড রিটেল লেন্ডিং, যেটা আমরা আগেই ডিসকাস করেছি, হোলসেল থেকে রিটেল লেন্ডিংয়ে ধীরে ধীরে কোম্পানি শিফট করছে, এটা একটা গুড সাইন। এবং এন্ট্রি ব্যারিয়ার কিন্তু অনেক হাই এই সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টরে আপনি যখন যে কোনো মুহূর্তে কোনো একটা নতুন প্লেয়ার এন্ট্রি করতে পারে না, সেখানে ব্র্যান্ড ট্রাস্টের দরকার হয়, লং সাস্টেনেবল স্ট্যান্ডিং প্রেজেন্স দরকার হয়। এখানে গভর্নমেন্টের কিছু নিয়ম কানুন আছে, রেগুলেটরি আছে, কিছু সিকিউরিটি ডিপোজিট আছে, সেই সমস্ত সব কিছু পাস করার পরেই কিন্তু আপনি এনবিএফসি কোম্পানির জন্য এলিজিবল হন। সুতরাং এখানে একটা এন্ট্রি ব্যারিয়ার তো অবশ্যই আছে, সেখানে কোম্পানির একটা অ্যাডভান্টেজ। এবং তাছাড়া সিনার্জি উইথ রিয়েল এস্টেট সেক্টর সম্বন্ধেও আমরা দেখতে পাই এখানে হিস্ট্রিক্যাল রিয়েল এস্টেট এক্সপার্টিস। এবং নেগেটিভ পয়েন্ট যেটা এনবিএফসি সেক্টর ভালনারেবিলিটি। তো এখানে এনবিএফসি সেক্টরে আমরা যে নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে যে যে পিরামল এন্টারপ্রাইজ লিমিটেড ফেস করছে ফান্ডিং কস্ট অ্যান্ড লিকুইডিটি মিসম্যাচ রিস্ক। যে ফান্ডিংটা এই ব্যাংক থেকে এরা তো যেহেতু ব্যাংক নয়, এরা কখনো ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারে না বা রিটেল ইনভেস্টার থেকে কিন্তু টাকা নিতে পারে না। এরা সবসময় বন্ড মার্কেট বা ব্যাংকের থেকে বড় করে বা বাইরের দেশে কোনো একটা বন্ড মার্কেট থেকে টাকা বড় করে তারপরে ইনভেস্ট করে। বাট আপনি যারা ব্যাংক ওপেন করে ইনভেস্ট করছে, তারা এখানে ব্যাংকে যে টাকাটা আমরা ইনভেস্ট করি সেই টাকাটা মানে 3% হয়তো ইন্টারেস্ট দিচ্ছে, বাট সেই টাকাটা ব্যাংক কিন্তু হায়ার পার্সেন্টেজ 12 থেকে 15%, 14% যদি পার্সোনাল ইন্টারেস্ট হয়, তাহলে এটা হায়ার ইন্টারেস্ট রেটে কিন্তু সেই টাকাটা লেন্ড প্রোভাইড করছে যারা লেন্ডার তাদেরকে। সুতরাং এখানে এনবিএফসির কাছে এই অপশান নেই যে একটা সেভিং অ্যাকাউন্ট ওপেন করে সেই ফান্ডটা ইউজ করবে। সুতরাং এটা একটা ব্যাড ইম্প্যাক্ট কোম্পানির ওপরে আমরা দেখতে পাই। তাছাড়া রাইজিং কম্পিটিশান, যে বিভিন্ন রকম কম্পিটিশান আমরা দেখতে পাই যে অ্যাগ্রেসিভ হয়ে ফিনটেক সেক্টরে, প্রাইভেট সেক্টরে এগোচ্ছে ধীরে ধীরে, এবং বাজাজ ফাইন্যান্সের মতো কোম্পানি, জিও ফাইন্যান্স, এদের মতো কোম্পানির সঙ্গে যে কম্পিটিশান করে এগোনো, এটাও একটা ভেরি টাফ। রেগুলেটরি টাইটেনিং বাই আরবিআই সবসময় একটা স্ক্রুটিনি রাখে এনবিএফসির ওপরে, যাতে ক্যাপিটালটাকে প্রোটেক্ট করা যায় বা ভুলভাল লোন বা ব্যাড লোন যাতে না হয়ে যায়, তার জন্য স্ট্রিক্ট নিয়মকানুন সবসময় কিন্তু থাকে, যেখানে প্রভিশন যাতে না বাড়ে। এবং এখানে গভর্নমেন্টের এই কমপ্লায়েন্সগুলোর জন্য, এই সমস্ত রেস্ট্রিকশানের জন্য কিন্তু কমপ্লায়েন্স কস্ট এটা কিন্তু বেড়ে যায় কোম্পানির। হাই সিস্টেমেটিক রিস্ক ইন রিয়েল এস্টেট লেন্ডিং। তো এখানে রিয়েল এস্টেট লেন্ডিংয়ে আমি অলরেডি ডিসকাস করেছি যে এরা যেহেতু ডাইরেক্ট রিটেলারদের থেকে ইনভেস্টমেন্ট পায় না, সেখানে ডাইভার্সিফিকেশন থাকা সত্ত্বেও রিয়েল এস্টেট লেগাসি লোন বা রিয়েল এস্টেট রিমেন্স সিস্টেমেটিক্যালি স্ট্রেস সেক্টর, এবং এখানে সবসময় আমরা একটা রিস্ক এখানে দেখতে পাই। রিয়েল এস্টেট লেন্ডিংয়ে যে টাকাটা ইনভেস্ট করছে সেখানে কিন্তু একটা রিস্ক অ্যাসোসিয়েট থাকে। এছাড়া সাইক্লিক্যাল ক্রেডিট গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, কখনো পজিটিভ, কখনো নেগেটিভ, কখনো ডিমান্ড বাড়ছে, কখনো ডিমান্ড কমছে। এখানে কিন্তু কোম্পানির গ্রোথটা কিন্তু একটা প্রজেক্ট করাটা খুবই মুশকিল হয়ে পড়ে। তাছাড়া নেগেটিভ পয়েন্ট কি, অ্যাক্সেস টু লো কস্ট ক্যাপিটাল ইজ লিমিটেড। মানে ডিপোজিট ডাইরেক্ট কোনো পার্টিকুলার ব্যাংক থেকে নিতে হবে বা বরোয়িং করে বা ব্যাংক ফান্ডিং থেকে কিন্তু এদের অ্যাক্সেস, মানে ডাইরেক্ট কোনো রকম লো কস্ট ফান্ডিং এরা কিন্তু পায় না। এছাড়া গভর্নেন্স ওভারভিউ থেকে পজিটিভ পয়েন্ট, ডাইভার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স বোর্ড কম্পোজিশন। এখানে একটা ভালো এক্সপিরিয়েন্স বোর্ড আছে, এবং ট্রান্সপারেন্সি আরও বাড়ানোর জন্য কোম্পানি গভর্নেন্স ফ্রেমওয়ার্কে কিছু কমিটি অ্যাড করেছে, অডিট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি, স্টেক হোল্ডার রিলেশনশিপ কমিটি, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটি। এই কমিটিগুলো ফর্ম করার জন্য কোম্পানি কিন্তু আরও বেশি ট্রান্সপারেন্সি দেখাচ্ছে। সুতরাং এখানে ট্রাস্ট ভ্যালু কোম্পানির বাড়বে, ব্র্যান্ডের ট্রাস্টগুলো আরও বাড়বে। কিছু নেগেটিভ পয়েন্ট আছে, রেগুলেটরি কমপ্লায়েন্স কনসার্ন। কোম্পানির এখানে যে 2024 সালে একটা কমপ্লেন এসেছিল, সেটা হচ্ছে শ্রীরাম ফাইন্যান্সের স্টেক সেল করা হয়েছিল উইদাউট এনি ডিসক্লোজার, যেটা একটা ভেরি নেগেটিভ পয়েন্ট। সেটা কিন্তু ভায়োলেট করছে সেবির যে গাইডেন্স সেটা। তাছাড়া ট্যাক্স ডিসপুট, 1500 কোটি টাকার একটা ট্যাক্স নোটিশ কোম্পানি পায় 2025 সালের মার্চ মাসে, যেখানে সেলস করা হয়েছিল ফার্মা বিজনেসের কিছু স্টেক। সেটা কিন্তু একটা নেগেটিভ নিউজ, এবং সেখানে একটা ট্রান্সপারেন্সির অভাব আমরা দেখতে পাচ্ছি। কোম্পানির কিন্তু ট্যাক্স ডিসপিউটে একটা নোটিশ কোম্পানি পায়। এছাড়াও এমপ্লয়ি অ্যান্ড ম্যানেজমেন্ট প্রজেক্ট প্র্যাকটিস থেকে কোম্পানির এমপ্লয়িরাই এখানে বিভিন্ন রকম ইস্যু, বিভিন্ন রকম নেগেটিভ কমেন্টস, ল্যাক অফ ট্রান্সপারেন্সি, ডিলেড পেমেন্ট, তাদের স্যালারি ঠিকঠাক পাচ্ছে না, এইচআর প্রসেস ইনএডুকুয়েট, মানে এইচআর থেকে ঠিকঠাক ইনফরমেশান পাচ্ছে না তারা, এবং এই সমস্ত বিভিন্ন রকম কোম্পানির এমপ্লয়ি ওইখানে মোটামুটি যে তারা খুশি নেই, সেটা একটা সাইন এখানে দেখা যাচ্ছে, যেটা একটা ব্যাড সাইন অ্যাজ কোম্পানিজ গভর্নেন্স। তো এইগুলো মাথায় রেখেই কিন্তু ইনভেস্ট করতে হবে। এবং ফাইন্যান্সিয়াল প্যারামিটার যদি দেখি, তাহলে কিছু পজিটিভ পয়েন্ট আছে। রোবাস্ট গ্রোথ ইন রিটেল লেন্ডিং, যেখানে রিটেল লেন্ডিংয়ে আমরা 43% গ্রোথ দেখতে পাচ্ছি।
43% ইয়ার অন ইয়ার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, রিটেল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, এবং সেটা ছিল কিন্তু এটা এখন কনস্টিটিউট করছে 72% অফ টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, যেটা ভালো সাইন। এবং ইমপ্রুভ করছে অ্যাসেট কোয়ালিটি, এনপিএ ধীরে ধীরে ডিক্রিজ করেছে, 3.8% থেকে 2.8% এনপিএ এখন আছে। এবং নেট এনপিএ, ওটা গ্রস এনপিএ এর কথা বলেছিলাম, নেট এনপিএ 1.5%, যেটাও একটা ধীরে ধীরে এনপিএ বুকটা কিন্তু ডিক্রিজ করছে, এটা একটা গুড সাইন। স্ট্রং ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও 25% ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, এটা গুড সাইন কোম্পানির জন্য। এবং কস্ট অফ ফান্ড, যে কোম্পানির 100 টাকা যদি কোনো জায়গায় লোন প্রোভাইড করে, তাহলে সেই লোনটা টোটাল অ্যামাউন্টটা ঘরে ফেরত আসতে যদি 10 টাকা খরচ হয়, তাহলে সেটা কস্ট অফ ফান্ড। তো এখানে 6.4% কস্ট অফ ফান্ড, যেটা আগে 7.2% ছিল, এটা একটা ভালো সাইন। অপারেশনাল এফিসিয়েন্সি কোম্পানির বেড়েছে, প্রি প্রভিশনাল অপারেশনাল এফিসিয়েন্সি, প্রভিশন মানে আর কিছুই নয়, যেটা কোম্পানি কোনো একটা লোন প্রোভাইড করলে যদি এনপিএ হয়ে যায়, তাহলে সেই এনপিএ নাম্বারটা, ওটা তো ব্যালেন্স শিটে প্রফিটে বা কোম্পানির ইনকামে দেখানো যায় না, ওটা প্রভিশনে চলে যায়। সুতরাং ওটা যতক্ষণ না রিকভার হচ্ছে, ওটা প্রভিশনে চলে যায়। প্রভিশনের আগের যে প্রফিটটা, অপারেটিং প্রফিট, সেটা 3% ইনক্রিজ করেছে, যেটা একটা ভালো সাইন। এছাড়া কোম্পানির কিছু নেগেটিভ পয়েন্ট এবং বেশ কিছু নেগেটিভ পয়েন্ট আছে অ্যাজ ফাইন্যান্সিয়াল, সেটা হচ্ছে সিগনিফিকেন্স ডিক্লাইন ইন নেট প্রফিট। কোম্পানির নেট প্রফিট 64% ইয়ার অন ইয়ার ডিক্লাইন করেছে, 181 কোটি টাকা থেকে কোম্পানির নেট প্রফিট, এখানে ইয়ার অন ইয়ার বেসিসে দেখুন 181 কোটি টাকা থেকে প্রফিট লস স্টেটমেন্টে, এখানে কোম্পানি পিরামল ফাইন্যান্স প্রফিট লস স্টেটমেন্ট 181 কোটি টাকা কোথায় দেখাচ্ছে, ও কোয়ার্টারলি স্টেটমেন্টে দেখতে পাবো, এটা 181 কোটি টাকা থেকে 39 কোটি, তো 181 কোটি টাকা থেকে 39 কোটি টাকা কোম্পানি নেট প্রফিট কি হারে ডিক্রিজ করেছিল। বাট রিসেন্ট কোয়ার্টার আবার 102 কোটি টাকা, সেটা একটু ইমপ্রুভ অর্ডারে দেখতে পাচ্ছি, এটা একটা ব্যাড সাইন ফাইন্যান্সিয়াল। নেট ইন্টারেস্ট মার্জিন, নেট ইন্টারেস্ট মার্জিন মানে আমি 100 টাকা বড় করলাম কারোর থেকে, সেটা মনে করুন 5 টাকা খরচ হলো, আর আমি লোন প্রোভাইড করলাম 15 টাকায়, তো 10 টাকা হচ্ছে আমার নেট ইন্টারেস্ট মার্জিন। তো এই নেট ইন্টারেস্ট মার্জিন কোম্পানির কিন্তু বেড়েছে, 6.7% ছিল, যেটা 7.3% হয়ে গেছে, এটা একটা ব্যাড সাইন। কোম্পানির খরচটা বেড়েছে, কোনো একটা লোন বড় করে, কোনো টাকা বড় করে সেটা লোন প্রোভাইড করেছে, মাঝখানে মার্জিনটা কমে গেছে। লিগাসি পোর্টফোলিও চ্যালেঞ্জ আমরা এখানে দেখতে পাই কোম্পানির যে বিজনেসে, সেখানে কিছু কিছু ডিগ্রোথ আমরা দেখতে পাচ্ছি। এবং বরোইং কস্ট বেড়েছে 8.9%, আগে বরোইং কস্ট যেটা ছিল সেটা 8.7 ছিল, এখন 9 হয়ে গেছে, 20 বেসিস পয়েন্টে কিন্তু বরোইং কস্ট কোম্পানির বেড়েছে, সেটাও একটা ব্যাড সাইন। এবং রেগুলেটরি অ্যান্ড অপারেশনাল রিস্ক তো কোম্পানির মধ্যে সবসময় আমরা দেখতে পাচ্ছি, সেখানে ডিসবার্সমেন্ট অফ লোন, সেখানে একটা অপারেটিং রিস্ক, একটা রেগুলেটরি রিস্ক আমরা দেখতে পাচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট, যেটার জন্য আমি এতক্ষণ ওয়েট করছিলাম এবং আপনারাও ওয়েট করছিলেন, সেটা হচ্ছে ভ্যালুয়েশন। ভ্যালুয়েশন কোম্পানির কিন্তু এই মুহূর্তে খুব একটা ভালো সাইনে নেই। ভ্যালুয়েশন আমি দেখতে পাচ্ছি রিজনেবল ভ্যালুয়েশন আছে, ইন্টেন্সিক ভ্যালু অনুযায়ী কোম্পানি 1106 টাকা ইন্টেন্সিক ভ্যালু অনুযায়ী, বাট কোম্পানি এখন এই মুহূর্তে 1102 টাকা বা 5 টাকার মধ্যে আছে, যেটা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথডে আমরা যদি বলি, তাহলে কোম্পানি রিজনেবল, নট পজিটিভ নট নেগেটিভ, বাট মোটামুটি একটা ঠিকঠাক রেঞ্জে আমরা ভ্যালুয়েশনে দেখতে পাচ্ছি। প্রাইস টু বুক ভ্যালু রেশিওতে 0.9, যেটা হিস্ট্রিক্যাল মিডিয়ান পিবি হচ্ছে 0.7, তার মানে এখানে 28% প্রিমিয়াম উইথ রেসপেক্ট টু প্রাইস টু বুক ভ্যালু। বাট যদি আমি প্রাইস টু বুক ভ্যালু উইথ রেসপেক্ট টু ইটস পিয়ার গ্রুপ যদি বলি, তাহলে 1.7 হচ্ছে মিডিয়ান পি, যেটা 54% ডিসকাউন্ট প্রাইসে আছে। এখানে যদি আমরা প্রাইস টু বুক ভ্যালু কোম্পানির আমরা দেখি, তাহলে কিন্তু দেখতে পাবো এখানে 1.7 মিডিয়ান প্রাইস টু বুক ভ্যালু, যেটা কোম্পানির 0.92, এটা হচ্ছে সবচেয়ে কম। তো এই শুধুমাত্র একটা সিঙ্গেল প্যারামিটার এর প্রাইস টু বুক ভ্যালু অনুযায়ী কোম্পানির আন্ডার ভ্যালুড আছে, বাট কোম্পানি একটা ওভার ভ্যালু প্রাইস আছে, সেগুলো অনেকগুলো আরও স্ট্রং পয়েন্ট আছে, সেটা হচ্ছে অ্যানালিস্ট যারা, তারা কিন্তু এটা প্রজেক্ট করছে 951 টাকা টার্গেট প্রাইস, যেটা 14% ডাউন ফ্রম কারেন্ট মার্কেট প্রাইস। এবং পি রেশিও খুব হাই, 51.3, যেখানে অন্যান্য কোম্পানির পি রেশিও, এখানে পি রেশিও হচ্ছে এভারেজ বা মিডিয়ান পি 22, আর সবচেয়ে বেশি পি রেশিও পিরামল এন্টারপ্রাইজ, অন্যান্য কোম্পানির পি কিন্তু কম আছে। তো এখানে পি রেশিও অনুযায়ী কোম্পানির কিন্তু প্রাইস টু আর্নিং রেশিও অনুযায়ী কিন্তু কোম্পানি ওভার ভ্যালুড আছে। আর্নিং পার শেয়ার -75, এটা একটা ব্যাড সাইন, যার মানে এখানে কিন্তু ভ্যালুয়েশনের দিক থেকে কিন্তু এগুলো ক্যালকুলেট করব। এবং গুরু ফোকাস বলে একটা যে কোম্পানি, তারা কিন্তু এই কোম্পানির যে ফাইন্যান্সিয়াল যে ওভার ভ্যালুয়েশন, সেটা অ্যানালিস্ট ইন্ডিকেট করছে 594, 41% বিলো ফ্রম দ্য কারেন্ট মার্কেট প্রাইস। যদিও এই প্রাইজে যাওয়াটা এতটা ইজি নয়, বাট কোনো গুরু ফোকাস এটা কিন্তু টার্গেট দিয়েছে। আচ্ছা, মুভিং অ্যাভারেজ ভ্যালুয়েশন অনুযায়ী দেখুন 50 ডে অ্যান্ড 200 ডে মুভিং অ্যাভারেজ হচ্ছে 1003, বাট কারেন্ট মার্কেট প্রাইস 1002, তো এটাও কিন্তু 10% আপে চলছে মুভিং অ্যাভারেজের রেসপেক্টে। এগুলো হচ্ছে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট। রিসেন্ট কোয়ার্টারলি রেজাল্ট ইমপ্রুভ করেছে,
যেটা ভালো সাইন। বাট এই শুধুমাত্র রিসেন্ট কোয়ার্টারের উপরে বেস করে কিন্তু আমরা অ্যানালিসিস করতে পারি না, আমাদেরকে এবার টেকনিক্যাল প্যারামিটারের উপরে কথা বলতে হবে। তো এগুলো হচ্ছে সমস্ত আমি ডিসকাস করেছি। লং টার্ম ভিউ, কোম্পানি 32% পজিটিভ গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, বাট লং টার্ম ভিউ এটা একটা কাপ রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে। এখানে আমরা টেকনিক্যালি আসুন, এখানে আমরা দেখব যে কোম্পানির এই মুহূর্তে একটা লং টার্ম ভিউ হচ্ছে 32%, বাট শর্ট টার্ম যে ভিউটা সেটাও আমরা খুব ইম্পর্টেন্ট, কারণ লং টার্মে এটা কোম্পানি এই পজিশনে যেতে পারে 1456 টাকা, বাট শর্ট টার্মে আমরা একটা দেখতে পাচ্ছি যে এই পার্টিকুলার ব্রেকআউট যদি না আসে এখানে 1270 টাকার ব্রেকআউট, তাহলে ওই জায়গাটায় পৌঁছানো কিন্তু খুবই ক্রিটিক্যাল, কারণ কোম্পানির ব্যালেন্স শিট, ভ্যালুয়েশন আর ফাইন্যান্সিয়াল কিন্তু এই মুহূর্তে ভালো নয়। তো এই মুহূর্তে শর্ট টার্ম টার্গেট 18% টু 23% এবং লং টার্ম টার্গেট হচ্ছে +32%। তো এইটাই এখানে লেখা হয়েছে, হেন্স উই আর এক্সপেক্টিং 30 to 48% গেইন উইদিন 2 to 3 years from current market price of 1103 after a short term correction of 18 to 23% from current market price। তো এখানে রেটিং দেওয়া হয়েছে 6.8 আউট অফ 10, বিকজ ফাইন্যান্সিয়ালে এখানে কোম্পানি ল্যাক করছে 6 আউট অফ 10 অ্যান্ড ভ্যালুয়েশনে 4 আউট অফ 10 অ্যান্ড গভর্নেন্সে 7 আউট অফ 10। সো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি আপনার এই ভিডিওটা কোনো রকম জীবনে ভ্যালু অ্যাড করে থাকে অবশ্যই আমার চ্যানেল ধীরাজ মণ্ডল চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনটা প্রেস করুন, তাহলে আপনি প্রতিদিনের আপডেটটা পাবেন। এবং যে স্টক অ্যানালিসিস এখানে করা হলো এটা কোনো রকম বাই বা সেল রেকমেন্ডেশন নয়, এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাস, শুধু শেখানোর জন্যই বানানো হয়েছে। আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য নিয়েই কিন্তু ইনভেস্ট করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।